নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আলাপটা একটা শিরোনাম ছিল আর কি। একটা শির মানে মাথা, মাথার একটা নাম আছে, তার নাম শিরোনাম। সেটা হচ্ছে আপনার ট্রান্সলেশন অফ কেমালিজম, ট্রমা, ইন্সপিরেশন এন্ড রেজিস্ট্যান্স ইন ইন্ডিয়ান মুসলিম পলিটিক্যাল থট। তো এটার বাংলা তর্জমা যদি আমরা করি, কামালবাদের তর্জমা, ভারতীয় মুসলিম রাজনৈতিক তত্ত্বে ট্রমা, অনুপ্রেরণা ও প্রতিরোধ। তো আলাপটা শুরু করতে গিয়ে আমাদের গত যে প্রোগ্রামটা আমরা করছিলাম তার সাথে এটা একটা ইন্টারেস্টিং একটা সংযোগ আছে। সেই সংযোগটা স্মরণ করে দেওয়ার জন্য গত প্রোগ্রামের আলাপ থেকে কিছু নোক্তা আমাদের এখানে আনতে হবে, তা না হলে আমরা কানেক্ট করতে পারবো না। গত প্রোগ্রামে আমরা আলাপ করছিলাম দ্য পলিটিক্স অফ ডিসইন্টারেস্ট নিয়ে, যেখানে ইন্ডিয়ান পলিটিক্যাল থটের ভিতরে কিভাবে ইন্টারেস্ট এবং ডিসইন্টারেস্ট এই দুইটা ক্যাটাগরি হাজির হতেছে, এবং এটার সাথে কিভাবে মুসলিম, যে মুসলিম রিপ্রেজেন্টেটিভ যারা ছিলেন, স্পেশালি উলেমা, আমরা তিনজন উলেমাকে নিয়ে কথা বলছিলাম। দ্য ফার্স্ট ওয়ান ইজ মৌলানা আবুল কালাম আজাদ, দ্য সেকেন্ড ওয়ান ইজ হোসেন আহমদ মাদানী, তিন নম্বর হচ্ছে গিয়ে মৌলানা আব্দুল বারী ফারিঙ্গি মহলি। তো এই তিনজন উলেমার সাথে গান্ধীর বা কংগ্রেসের সম্পর্কের ভিত্তি, তাদের রাজনৈতিকতা, তাদের বাসনার কথা আমরা বলতেছিলাম গত প্রোগ্রামে। এবং সেইটার কোনো ভালো মন্দ আমরা বিচার করি নাই। আজকের প্রোগ্রামে একইভাবে আমরা কোনো ধরনের ভালো এবং মন্দ, কোনো ধরনের বিচার করব না। আমরা শাহবাগের মতো ট্রায়াল বসাবো না আজকেও, কারণ আমরা শাহবাগকে ঘৃণা করি। তো সেই কারণে আমরা ট্রায়াল বসাবো না। আজকের যে আলাপটা, সেইখানে আমাদের গত আলাপের আহ মৌলানা আবুল কালাম আজাদের বন্ধুত্বের ধারণা যেটাকে কেন্দ্র করে ঘটছিল তৎকালীন খিলাফত আন্দোলন, সেই খিলাফত আন্দোলনের সাথে আজকে প্রোগ্রাম আলোচনাটার সম্পর্ক আছে। এট দ্য সেম টাইম পাকিস্তান আন্দোলনের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক আছে। আজকের আলোচনাটা হবে তিনজন ব্যক্তিকে নিয়ে। একজন হচ্ছে গিয়া উত্তরপ্রদেশের মৌলানা হোসাইন আহমদ মাদানী, একজন হচ্ছে বাংলার আবুল মনসুর আহমেদ, ডেইলি স্টারের মাহফুজা নামের বাবা, আরেকজন হচ্ছেন হায়দ্রাবাদের মৌলানা আবুল আলা মওদুদী। এই তিনজন ব্যক্তি খিলাফত উত্তর দুনিয়াতে কামাল পাশার ক্ষমতা গ্রহণের পরে কামাল পাশার ইডিওলজি, পলিসি এবং তার যে রাজনৈতিকতা, এবং এইটার সাপেক্ষে সারা দুনিয়াতে যে একটা প্রভাব পড়ছিল সেটাকে কিভাবে রেসপন্স করছেন ওনাদের মোলাকাত এবং মোকাবিলাটাকে আমরা দেখবো। এট দ্য সেম টাইম এইগুলোকে আমরা সাজাবো পাকিস্তান আন্দোলন এবং পাকিস্তান রাষ্ট্রকে কেন্দ্র করে সেই সময় ওনাদের চিন্তাগুলো কিভাবে প্রকাশ হচ্ছিল, এবং একই সাথে ওনাদের চিন্তার হদিশ করব, ওনাদের বাসনার হদিশ করব যদি সময় থাকে আর কি। তো আমাদের আজকের আলাপে প্রথমেই চলে যেতে হইতেছে হোসেন আহমদ মাদানির কাছে। প্রথমে আমরা এখানে মূলত ট্রমা বিষয়টাকে দিচ্ছি হোসেন আহমদ মাদানিকে। হোসেন আহমদ মাদানি কেমালিজমের আহ আহ, মোলাকাত এবং মোকাবেলা করতে যায় সে উনি ট্রমাটিক হয়ে গেছিলেন। এট দ্য সেম টাইম কেমালিজম কামালের কাছ থেকে ইন্সপিরেশন পাইছিলেন হচ্ছে গিয়ে আপনার আবুল মনসুর আহমেদ, এবং কেমালিজম এবং কামালকে প্রতিরোধ করছিলেন বা প্রতিরোধ করার চিন্তা হাজির হয়েছিল আপনার আবুল আলা মওদুদীর কার্যক্রমে বা চিন্তার ভিতর দিয়ে। তো এটা জাস্ট হচ্ছে গিয়ে জাস্ট সামারি পড়ে রাখলাম। এখন আমরা ডিটেলস কিভাবে হয়েছে, এই প্রবণতা, এর ভাষা, এর নানান রূপ, স্তর, এগুলো নিয়ে আলাপ করবো। তো আপনাদেরকে আগে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা লিখে পাঠাবেন কমেন্ট বক্সে। আহ আমরা খুব কোশ্চেন অ্যান্সার সেশনে সেটার জবাব দেব। তো প্রথমেই খিলাফত কেন গুরুত্বপূর্ণ, খিলাফত কেন আমাদের জীবনের অংশ হয়ে গেছিল সেই সময়, বা এখনো কেন অংশ, আমরা নিউ মিডিয়াতে দেখি অনেকেই খিলাফত খিলাফত করেন। তো সেই সময় খিলাফত আন্দোলন যে হইতেছিল, খিলাফত কেন গুরুত্বপূর্ণ, এটা নিয়ে একটা দারুণ বই লিখছিলেন হচ্ছে গিয়া মৌলানা আবুল কালাম আজাদ। বেঙ্গলের খিলাফত কমিটিতে সে একটা বক্তৃতাও দেয়, সেই বক্তৃতায় বই আকারে পরবর্তীতে পাবলিশ করেন উনি। সেইখানে আবুল কালাম আজাদ আপনার খিলাফত
এর গুরুত্ব বোঝাইতে খুব ইন্টারেস্টিং একটা লাইন বলছিলেন। আমরা আবুল কালাম আজাদের আলাপ টানতেছি এই কারণেই, কারণ আবুল কালাম আজাদের যে খিলাফত সম্পর্কিত ধারণা, সেইটা মৌলানা হোসেন আহমদ মাদানির ধারণা একই। ওনারা একই সাথে ছিলেন, একই সাথে জমিয়তুল উলামা হিন্দের সদস্য ছিলেন। ওনাদের যে খিলাফত সম্পর্কিত চিন্তা আর যাই হোক আলাদা কিছু না। তো আপনার মৌলানা আবুল কালাম আজাদের আলাপের ওখানে যাওয়ার আগে আমরা সালমান সাইদের একটা শব্দ আপনাদেরকে শোনাইতে চাই, একটা লাইন শোনাতে চাই। সেটা হচ্ছে সালমান সাইদ বিলাতের লিডস ইউনিভার্সিটির মশহুর সোশিওলজিস্ট এন্ড থিঙ্কার। উনি বলতেছেন যে ইসলামে দুইটা ফিতনা, একটা হইতেছে গিয়ে রাসূলের, মানে দুইটা বড় ফিতনা আর কি। একটা হচ্ছে রাসূলের ওফাত, ফার্স্ট ফিতনা, এন্ড সেকেন্ড ফিতনা হচ্ছে অ্যাবলিশিং ক্যালিফাত। ঠিক আছে? তো এই খিলাফত বিলুপ্ত হয়ে যায় মানে সেকেন্ড ফিতনা। তো এই যে যে খিলাফত, মানে আপনার একজন মুসলিমের 1400 বছরের হিস্ট্রিতে কখনোই সে পলিটিক্যাল অথরিটিহীন ছিল না। প্রথম 1924 23 24-এ আপনার সাথে খিলাফত নাই হয়ে গেল। মানে প্রথম অথরিটি ছাড়া মুসলিমরা দুনিয়াতে রইলো আর কি। এর আগে কোনো না কোনো সালতানাত কোনো না কোনো ভাবে ছিল। তখন না রইলো মোগল সালতানাত, না রইলো ওসমানী খিলাফত বা সালতানাত, যেটা যে যেটাকে আর্টিকুলেট করে, সমস্যা নেই আমার। এরকম কোনো কিছু রইলো না প্রথম। তো এমত অবস্থাতে খিলাফত রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে, তৎকালীন কলোনিয়াল ইন্ডিয়া থেকে। এই পরিপ্রেক্ষিত হয় খিলাফত আন্দোলন। তো খিলাফত আন্দোলনের যারা সামনে ছিলেন অগ্রণী, তাদের ভিতরে একজন আবুল কালাম আজাদ, হোসেন আহমদ মাদানি। তো আমরা আবুল কালাম আজাদ আমাদেরকে জানাইতেছেন, পাওয়ার ইজ দ্য প্রিকন্ডিশন অফ পাইটি। পাইটি, আপনি নামাজ কালাম করবেন, আপনি হচ্ছে গিয়া রোজা রাখবেন, এই কোরআন পড়বেন, এইগুলো অবশ্যই আপনি পড়বেন, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই ফরজ। কিন্তু এটাকে সিকিউর করে পাওয়ার। খিলাফত বা ওসমানীরা হইতেছে সেই পাওয়ার যাদের কারণে ক্রুসেডাররা দীর্ঘদিন আপনার মানে কি বলে মধ্যপ্রাচ্যে, এই আপনার হিন্দুস্থানে আসতে পারেন নাই। মানে ওরা ওদের নিজেদের জান, যৌবন, জীবন সব বিলিয়ে দিছে সিকিউর করার জন্য আমাদের পাইটি যেটা সেটা সিকিউর করার জন্য। তো এই জন্য আমাদের ওসমানী খিলাফতকে রক্ষা করতে হবে এবং ওসমানী খিলাফতের সভরেন্টিকে রক্ষা করতে হবে। এটা হচ্ছে আমাদের ধর্মীয় জীবনের অংশ। এবং এইটা রক্ষা করবার ভিতর দিয়েই আমরা একই সাথে আহ নিজেদের রাজনৈতিক যে আপনার ছিল প্রকল্প, সেটাকেও আমরা করতে পারবো আর কি, প্রতিষ্ঠা করতে পারবো। যেরকম অনেকেই আর্টিকুলেট করেন যে খিলাফত আন্দোলনের একটা অ্যান্টি কলোনিয়াল রোল। যেমন ফয়সাল দেবজি, অক্সফোর্ড ইউনিভার্সিটি টিচার, উনি বলতেছেন যে খিলাফত আন্দোলনের দুই ধরনের নেচারই ছিল। একটা অ্যান্টি কলোনিয়াল রোল ছিল, এট দ্য সেম টাইম মানে একটা ইম্পেরিয়াল মানে অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট রোল ছিল, এট দ্য সেম টাইম একটা আপনার প্রো ইম্পেরিয়ালিস্ট রোল ছিল। মানে দেবজির মতে হচ্ছে গিয়া ওসমানী সাম্রাজ্য রক্ষা করাটা হচ্ছে মানে আপনার এক ধরনের প্রো ইম্পেরিয়ালিস্ট পজিশন। আর ব্রিটিশ এম্পায়ারকে আপনার বিরোধিতা করার জন্য একটা অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট পজিশন। তো দেবজির কথা আমাদের শিরোধার্য না, কিন্তু আমরা দেবজি এরকম কিছু মনে করেন সেটা জাস্ট বলার জন্য বলছি। তো এরপরে আপনার আবুল কালাম আজাদ বলতেছেন আহ আমাদের খিলাফতকে রক্ষা করতে হবে। আহ এর সাথে আমাদের রেগুলার লাইফের সম্পর্ক, যেহেতু ব্রিটিশরা খিলাফতের উপর আক্রমণ করছে, অতএব আমাদের রেগুলার ডেইলি লাইফে, একজন মুসলিমের ডেইলি লাইফ, পাবলিক স্পেয়ার, জনপরিসর, সেইখানে আক্রমণ হয়েছে। তো এই কারণে দারুল ইসলাম আর নাই, ইন্ডিয়া দারুল হার্ব হয়ে গেছে। মুসলিমদের উচিত এখন জিহাদ করা এগেনস্ট ব্রিটিশ ইম্পেরিয়ালিজম বা ব্রিটিশ এম্পায়ার বা ব্রিটিশ কলোনি, যাই বলে না কেন বা। তো আপনার মৌলানা আবুল কালাম আজাদ এইটার ফিকি বিষয়গুলো কিভাবে দেখতেছেন আমরা জাস্ট অল্প একটু দেখবো, তারপরে আমরা আলাপ আর বিস্তারিত আলাপ ঢুকে যাবো হোসেন মাদানিকে নিয়ে। তো মৌলানা আবুল কালাম আজাদ বলতেছেন, মানে একটা শর্ত ছিল যে খিলাফত হইলে হইতে হবে আপনার বনু কুরাইশে। দেন আজাদ বলতেছেন যে আহ ইসলামের
এই বনু কুরাইশি হইতে হবে, এইটা আমরা আসলে হিস্ট্রির ভিতর দিয়ে দেখি অনেক উলেমা, অনেক মানে ফকি এটা মানেন না। যেমন উনি সালাউদ্দিন আইয়ুবীর উদাহরণ আনছেন, যে সালাউদ্দিন আইয়ুবী তো আসলে বনু কুরাইশি না, কিন্তু উনি ক্রুসেডারদের এগেনস্টে লড়াই করে বাইতুল মুকাদ্দাস এবং সেখানকার মানুষদের রক্ষা করছেন। তো দেন উনি আলাপ আনলেন হচ্ছে আপনার কি বলে এটাকে, উম একজন আন্দালুসিয়ান একজন শাসক, ওনার যিনি ছিলেন আপনার হচ্ছে কি বলে বারবার ছিলেন আর কি। তো তিনিও পুরো কুরাইশের ছিলেন না, এবং উনি একজন মালিক জুরিস্ট, ইবনে আল বাক্কানি মেবি ওনার নাম, আর হচ্ছে গিয়া একই সাথে উনি আশারি থিওলজিশিয়ান। উনার আলাপ আনলেন, উনি দেখাইতেছেন যে আসলে এই মানে বনু কুরাইশি হইতে হবে খিলাফত হওয়ার জন্য, এই তাকে উনি টোটালি মানে রিফিউট করছেন, এবং উনি এটার এগেনস্টে ওনার মানে ভালো পজিশন আছেন। উনি ইমাম গাজ্জালি আলাপ আনছেন, মোরানা আবুল কালাম আজাদ। এট দ্য সেম টাইম ইবনে খালদুন আলাপ আনছেন। ইবনে খালদুন বলতেছেন তার মুকাদ্দিমাতে যে মানে একটা মানে একটা গুরুত্বপূর্ণ শর্তই হয়েছে এখানে, মানে একটা অথরিটি থাকতে হবে, ক্যালিফ থাকতে হবে আর কি। তো এই যে গাজ্জালি, আল বাক্কানি, আপনার তারপর ইবনে খালদুন, এই যে প্রত্যেকের যে আলাপগুলো আনলেন, এইটার ভিতর দিয়ে আপনার একটা পলিটিক্যাল থিওলজি করতেছেন আজাদ। তো আজাদ এগুলো বলার কারণ কি? এগুলো বলার কারণ হচ্ছে যাতে খিলাফতের বিষয়টা সিগনিফিকেন্সটা মানুষ বুঝে। এট দ্য সেম টাইম উনি আপনার আল হেদায়া থেকে কিছু আলাপ আনছেন, যেটা আল হেদায়া থেকে আলাপ আনার কারণ হচ্ছে ইংরেজদের তৎকালীন যে মানে মুসলিম ল ছিল সেটা আপনার আল হেদায়া কেন্দ্রিক ছিল আর কি, যে হেদায়া গ্রন্থটা। তো সেটা ইংরেজিটা ওদের মানে ট্রান্সলেটেড করা হয়েছিল অনেক আগেই। তো এই কারণে যাতে এটা ইংরেজরা বুঝতে পারে যে তারা আসলে আহ, মানে মুসলিমদের রিলিজিয়াস রাইটের উপরই করছে, আঘাত করছে। তো আজাদ বলতেছেন যে আসলে তোমরা তো আসলে প্রপার সেকুলার না, আমাদের রিলিজিয়াস রাইটকে তোমরা তো ভায়োলেট করতেছো। আমাদের রিলিজিয়াস রাইট হচ্ছে গিয়া আহ কি বলে এই ওসমানী খেলাফতের সাথে সম্পর্কিত, ওনাদের খলিফা বল থাকা মানেই আমাদের রিলিজিয়াস রাইটটাও বল থাকা। তো আজাদের এইখান থেকে আমরা মানে আমরা খিলাফতের সিগনিফিকেন্স আলাপ করতে যাই, আজাদের আলাপ করতে যদি আমরা মাদানী আলাপে ঢুকবো। এই যে আপনার আজাদ যে আলাপগুলো করলেন, বা খালদুন আলাপ আনলেন, গাজ্জালি আলাপ আনলেন, আরো অনেকে আলাপ আনলেন, এইটা আসলে মানে আপনার খিলাফতের সিগনিফিকেন্সটা আমাদের সামনে হাজির করে, মানে কতটা জরুরি একটা বিষয় ছিল আর কি ওই টাইমটাতে। যেমন আমরা রিসেন্ট স্কলার, যা খুবই প্রমিনেন্ট স্কলার ওবামির আঞ্জুমের একটা আলাপ দেখতে পারি। ওবামির আঞ্জুম ইবনে খালদুনের আলাপ থেকে আমাদেরকে বলতেছেন, ইবনে খালদুন যেটা বলতেছেন যে পলিটিক্যাল অথরিটি থাকতেই হবে, বা গাজ্জালি যেটা বলতেছি, ওবামির আঞ্জুম আমাদেরকে দেখাইতেছেন, আমি একটু কোট করতেছি আঞ্জুমকে। ইট ইজ অ্যান understatement to note that Ibn Khaldun upheld the caliphate. He wrote his masterpiece, the Muqaddimah, to explain its history and advocate its return. This can be inferred from the way that his chapters are logically organized to in the Caliphate, where he then discussed elaborately the organization associated with it before going on the analyze the cause of the states and the final destruction. আনজুমের মতো আপনার ওয়ামির আনজুমের জায়গা থেকে সালমান সাইদও আমাদের সামনে একটা জিনিস হাজির করতেছেন, যেটা দিয়ে আমরা দেখতে পাই খিলাফতের সিগনিফিকেন্সটা কিরকম। যেমন সালমান সাইদের আলাপটা প্রথমে বললাম, যে সাইদ বলতেছেন যে আসলে একটা মানে অ্যাবলিশন খেলিফাত হচ্ছে গিয়ে একটা ফিতনা, এবং বড় ফিতনা। রাসূলের ওফাতের পরে এরকম ফিতনা হয় নাই, ঠিক আছে। তো সাইদ আমাদেরকে আবার প্রস্তাব করতেছে যে এই যে যে খিলাফতটা নাই হয়ে গেছে, খিলাফতটার সিগনিফিকেন্সটা কি? সাইদ বলতেছেন যে অ্যান অল্টারনেটিভ টু ওয়েস্টফালিয়ান নোশনস অফ পলিটিক্যাল কমিউনিটি। আমরা ওয়েস্টফালিয়ান নেশন স্টেটের বিষয়গুলো সম্পর্কে হয়তো অনেকে জানে, এখন তো এটা বিস্তারিত আলাপ করার সুযোগ নাই। তো সেইটা একটা বিকল্প অপশন। যেমন আহ, আপনার আঞ্জুমের আরেকটা লেখা আছে ইন্টারেস্টিং, হু ওয়ান্টস খালিফা, সেটাও আমরা অ্যাড করতে পারি চাইলে এটার সাথে। তো সাইদ আঞ্জুমের আলাপগুলো থেকে আমরা দেখতে পারি খিলাফত আন্দোলন একটা ডিকলোনিয়াল ক্যারেক্টারও ছিল, ঠিক আছে। তো এই খিলাফত আন্দোলনে এত সিগনিফিকেন্ট আমরা দেখতেছি, এইটা খিলাফত আন্দোলনের উলেমারাও আমাদেরকে বলতেছেন, ফিকি জাস্টিফিকেশন দিতেছেন, ইসলামিক জুরিসপ্রুডেন্সের জায়গা থেকে দিতেছেন। তারা কি বলে আপনার প্র্যাকটিক্যাল প্র্যাগমাটিক লজিক দিতেছেন আমাদেরকে, তাই না? এবং আমরা দেখতেছি যে তৎকালীন কলোনিয়াল ইন্ডিয়াতে মানে সব খিলাফত আন্দোলন ছিল সবচাইতে বেশি মানে
যেখানে এই হিন্দু এবং মুসলিমরা একসাথে আন্দোলন করছে। হিন্দুরা আন্দোলন স্বরাজের জন্য, অসহযোগ আর খিলাফত আন্দোলন একসাথে। আমরা সেটা গত প্রোগ্রামে আলোচনা করি, সেটা হচ্ছে পলিটিক্স অফ ডিসইন্টারেস্টের জায়গা থেকে কিভাবে আন্দোলনটা হয়েছে। তো আজকে আমরা দেখব এই যে এত গুরুত্বপূর্ণ খিলাফত, এটা যখন নাই হয়ে গেল, কামাল পাশা ক্ষমতা গ্রহণ করলো 1923 আপনার 24-এ, উনি হচ্ছে কি আপনার এপ্রিলে খিলাফত বিলুপ্ত করে দিল। দেন আমাদের যারা খিলাফত আন্দোলন করলো, যে সমস্ত উলেমারা, তাদের লাইফে বা আমাদের মুসলিমদের লাইফে আপনার কিরকম একটা, মানে আমরা তখন একটা অথরিটিহীন হয়ে গেলাম, আমাদের কোনো অথরিটি নাই। যেমন খিলাফতের বিষয়টাকে আমরা যদি শুধু মনে করি যে না, এটা একটা হচ্ছে গিয়া লিগ্যাল বা হচ্ছে কি আপনার রিপ্রেজেন্টেটিভ একটা বিষয় আর কি, ডিভাইন প্রফেটিক অথরিটি, এরকম যদি আমরা মনে করি শুধু, বিষয়টা এরকম, মানে এটা তো ট্রু, বাট এট দ্য সেম টাইম এটা থেকে আরেকটু বেশি। যেমন আঞ্জুম বলতেছেন এটা হচ্ছে এক ধরনের একটা অ্যাসপিরেশন। অ্যাসপিরেশন কিসের? আপনার গার্ডিং মুসলিম পলিটিক্যাল ইন্টারেস্ট অ্যান্ড ফিউচার। খিলাফত আপনার মুসলিমদের পলিটিক্যাল ইন্টারেস্ট এবং ফিউচারের একটা অভিভাবক করেন, আপনার একটা, এটা মানে কি বলে, নিশ্চয়তা দেয় আর কি, বা নিশ্চয়তা করার চেষ্টা করে, স্বার্থটাকে হাজির করার চেষ্টা করে। তার মানে খিলাফত শুধু একটা কি বলে পলিটিক্যাল বা লিগ্যাল বডি ছিল না, বা আপনাকে বলে প্রফিটিক অথরিটি ছিল না। তো এই যে যে এত গুরুত্বপূর্ণ খিলাফত, এইটা যখন আপনার নাই হয়ে গেল কামাল পাশার মাধ্যমে, তো তারপরে আমাদের মুসলিম ভূখণ্ডগুলোতে কামাল পাশার একটা জয় জয়কার হলো। আমরা পরবর্তী আবুল মনসুর আলাপের ক্ষেত্রে তখন দেখবো কিভাবে নজরুল ইসলাম আহ কামাল পাশা কবিতা লিখতেছেন, কামাল তুনে কামাল কিয়া ভাই। তো এই যে কামালের, মানে কামালের উত্থান ঘটলো, এবং কামাল সাকারিয়ার যুদ্ধে আহ, ইজমিরে যে দুর্দান্ত প্রতাপ, কামাল বাই দ্য ওয়ে, কামাল কিন্তু খুব একজন ভালো কমান্ডার ছিল, নো ডাউট, কোনো সন্দেহ নাই। একজন সমরনায়ক হিসেবে যথেষ্ট শক্তিশালী ছিলেন, এন্ড আই লাইক হিম ভেরি মাচ অ্যাজ আ কমান্ডার। তো এই কামাল পাশা আপনার কি বলে গ্রিকদের এগেনস্টে একটা লড়াই করতেছেন ওই জায়গাতে, ঠিক আছে। আবার আমরা দেখতেছি কামাল পাশাকে বলা হইতেছে সে নাস্তিক হয়ে গেছে, বা তার এগেনস্টে আপনার ফতোয়া দেওয়া হয়েছে উলেমাদের পক্ষ থেকে। এবং মানে একটা এমন একটা অবস্থা, কামাল পরবর্তী ক্ষমতা গ্রহণ করলো, গ্রহণ করবার পরে ইসলামকে নাই করে ফেললো, ইসলামকে আপনার তার যে আগের যে অবস্থাটা ছিল সেটাকে থেকে সরায় আনলো। তো কামাল পাশা সম্পর্কিত আলাপটা আমরা আশ্রয় নেব আবার সালমান সাইদের। সাইদ মূলত একটা ইন্টারেস্টিং বই লিখছিলেন অনেক আগে, 1997-এ। আহ বইটার নাম দ্য ফান্ডামেন্টাল ফিয়ার, ইউরোসেন্ট্রিজম এন্ড দ্য ইমার্জেন্স অফ ইসলামিজম। তো সাইদের এই বইটাতে আমাদের একটা চ্যাপ্টার আছে, কেমালিজম এন্ড পলিটিসাইজেশন অফ ইসলাম। আমরা কেমালিজম বলতে এখানে সালমান সাইদের কেমালিজম এর যে ডেফিনেশন, কেমালিজম উনি যেভাবে আর্টিকুলেট করছে সেটাকেই বুঝতেছি আপাতত। তো সাইদ বলতেছেন যে ইসলামকে আপনার তার মাস্টার সিগনিফায়ার রোল থেকে কামাল সরায় ফেলছে, এবং কেমালিজম একটা হেজিমনিক পলিটিক্যাল ডিসকোর্স আকারে হাজির হয়েছে খিলাফত বিলুপ্তর পরে। এবং সালমান সাইদ বলতেছেন যে এই কেমালিজম অ্যাজ আ ইডিওলজি, অ্যাজ আ পলিসি, শুধু টার্কির, পার্টিকুলার টার্কির বিষয় না, এইটা সারা দুনিয়ার বিভিন্ন জায়গাতে চলে গেছেন। যেমন সাইদ কয়েকটা আমাদেরকে মানে মানচিত্র দিচ্ছেন, যেরকম বলতেছেন যে কেমালিজমের 4টা স্ট্র্যাটেজি আছে যেটার উপর ভিত্তি করে এই পারপাস গুলো সেই করতেছে, ফুলফিল করতেছে: সেকুলারাইজেশন, ন্যাশনালিজম, মডার্নাইজেশন এন্ড ওয়েস্টার্নাইজেশন। আবার এই প্রথম যে দুইটা পার্ট, আই মিন সেকুলারাইজেশন এবং ন্যাশনালিজম, এইটাকে আর্টিকুলেট করার জন্য একটা 6 স্লোগান বা 6 অ্যারোস অফ কেমালিজম উনি আমাদেরকে বলতেছেন। একটা হচ্ছে রিপাবলিকানিজম, ন্যাশনালিজম, পপুলিজম, সেকুলারিজম এন্ড রেভলিউশনারিজম। তো এই যে সাইদ আবার বলতেছেন যে আসলে সেকুলার হইতে গেলে মানে উনি ওয়েস্টার্নাইজেশন, সেকুলারাইজেশন বলতে ইউরোপিয়ান ওই সেকুলারাইজেশনটাকেই বুঝছেন, এবং মানে ই আর কি, মানে আমাদের কেমাল পাশা ওটাই বুঝছেন আর কি।
মানে ওনার মতে আহ এই কি বলে, ফর কেমালিস্ট সাইড বলতেছেন, বিং মডার্ন মিনস বিং লাইক দ্য ইউরোপিয়ানস। আমরা দেখবো কলোনিয়াল বেঙ্গলি, আমাদের কি বলে বাঙালি ভদ্র মধ্যবিত্ত হিন্দু সম্প্রদায়, তারাও মনে করতেন যে ওয়েস্টার্নাইজেশন ইজ ইকুয়াল টু প্রগতি। পশ্চিমায়ন যত ঘটবে তত প্রগতি হবে। আমরা হেনরি ডি রোজারিওর কথা বলতে পারি, মানে ডি রোজিওর কথা বলতে পারি, আর অনেক কথা বলতে পারি। তো এটা একটা মানে কমন বিষয় আর কি। তো আমরা যেটা বলতে চাইতেছি, এই কেমালিজম মুসলিম সাবজেক্টিভিটি কে ভায়োলেট করে, দ্য লজিক অফ দ্য নেশন বা এগুলো বলার ভিতর দিয়া। আমরা যেটা বলতে চাই, কেমালিজম আহ আপনার মুসলিম ভূখণ্ডগুলোতে ব্যাপক আকারে প্রভাব বিস্তার করছিল। তো এই যে কেমালিজম এত প্রভাব, যেরকম আমরা উদাহরণ একটা টানতে পারি রেজা শাহ পাহলভীকে, আপনার আফগানিস্তানে আমানুল্লাহকে, ইন্দোনেশিয়ার সুকর্ণকে, জামাল আব্দুল নাসেরকে, তারা কেমালিজমকে তাদের ইডিওলজি পলিসি আকারে নিছিল। ডিফেন্স নামে যেরকম পাহলভী স্ট্র্যাটেজি বলছেন সাইড এখানে। তো আমি মূলত সাইদের এই আলাপটাকে ইন্ডিয়ান কনটেক্সটে, কলোনিয়াল ইন্ডিয়ান কনটেক্সটে, ইভেন বেঙ্গলের কনটেক্সটে ও আলোচনা করতেছি আর কি। যেমন আমি পরবর্তীতে আলাপ করব, যখন মনসুরের আলাপটাতে যাব, উপনিবেশিক বাংলায় কামালবাদ কিভাবে হাজির হইতেছিল সেটা নিয়ে, সেটা আমরা আরেক আলাপ এখানে হালকা করব। তো এই যে এরকম একটা অবস্থা, খিলাফত নাই হয়ে গেল, কেমালিজমের ঘটনা ঘটলো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এত কিছু হইতেছে, মানুষজন নিতেছে কেমালিজমকে। ঠিক এরকমই একটা খিলাফত আন্দোলনের অনেকদিন পরে একজন মানুষ, তার নাম কি মোহাম্মদ আলী জিন্নাহ, সে এসে যেটা বললো, আমরা হচ্ছে গিয়া মুসলিমরা এখানকার মাইনরিটি, আমাদের অধিকার নাই, হ্যান নাই, তেন নাই। তো আমরা কি করব, আমাদের হচ্ছে গিয়া একটা রাষ্ট্র বানাবো টু নেশন থিওরির উপর ভিত্তি করে। আমরা আলাদা জাতি, আমাদের কালচারাল, পলিটিক্যাল, রিলিজিয়াস, এথনিক কোনো কিছু মিল নাই, ইত্যাদি ইত্যাদি। তো এইটাকে হুসাইন আহমদ মাদানি রিফিউট করলেন। তার একটা ইন্টারেস্টিং বই আছে, মুত্তাহিদা কওমিয়াত। আহ ঠিক আছে, তো সেটার ভিতরে, এবং এটার এগেনস্ট অনেকে লিখছেন। আমরা সেটা রিফিউটেশন আমরা এখন আলাপটা করবো না, আমরা জাস্ট বলবো না আলাপগুলো কিভাবে হচ্ছিল। দেন আপনার হোসেন আহমদ মাদানি কামাল পাশার উপর যে বিশ্বাস রেখে যে খিলাফত আন্দোলন হইলো, আমরা দেখবো আহ হোসেন আহমদ মাদানি জিন্নাকে কামাল আকারে ভাবছিলেন, বা তার যে ড্রিম লাইফ, আমরা আসলে এখানে হোসেন আহমদ মাদানির একটা সাইকো অ্যানালিসিস করা ট্রাই করতেছি। সেটার বিস্তারিত হয়তো এখন সুযোগ নাই, বাট আমরা প্রস্তাব করতেছি বলা যায় অনেকটা। সেটা হচ্ছে গিয়া খিলাফত হারানোর যে একটা ট্রমা। খিলাফত কেন ট্রমা? কারণ হিস্ট্রিতে কখনো এরকম হয় নাই। আর ওনারা খিলাফত আন্দোলন করছে, খিলাফত তো হারাই গেছে, বিধ্বস্ত। আমরা ট্রমার বিষয়টা কি, মানে এমন আঘাত, মানে এটা আসলে বিধ্বস্ত হয়ে যাওয়ার মতো। খিলাফত আসলে একজন উলেমার জন্য বিধ্বস্ত হয়ে যাওয়ার বিষয়। তো সেইটা হয়ে গেছে। কামাল পাশা ডি ইসলামাইজেশন করছেন পলিটিক্যাল কালচারাল জায়গাতে, ইসলামের তার মাস্টার সিগনিফায়ার রোল থেকে সরাই ফেলছেন। কারণ আগে তো ইসলাম ন্যাচারাল অর্ডার অফ থিং ছিল, সেটা নাই হয়ে গেছে, একটা ডিফারেন্ট নেশন স্টেট আসছে। কি বলে আপনার টার্কি রিপাবলিক হয়েছে। এই সব কিছুই সে দেখতেছেন, এগুলো করছে কে? করছে একটা আধুনিক মানুষ। আধুনিক মানুষটাকে সে হচ্ছে কামাল। ওকে ফাইন, এই যে আধুনিক মানুষ, মডার্ন সেলফ, মডার্ন সেলফ মানে চিহ্নিত করলো। এই মডার্ন সেলফ করছে, সে দেখতেছে এই ইন্ডিয়ান কনটেক্সটে এরকম একজন একই মানুষ, মডার্ন সেলফ, যার নাম হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। এই মডার্ন মানুষটা যে সেটা বলতেছে যে এরকম এরকম করবো, সেও ইউরোপিয়ান কি বলে নেশন কনসেপ্টটাকে নিচ্ছেন, এইভাবে সে আর্টিকুলেট করতেছেন। সে কম কে সে উপর ভিত্তি করে একটা রাষ্ট্র করার কথা বলতেছেন, যেরকমটা উনি আর কি আপনি দেখতেছেন যে এই তুর্কিদের রাষ্ট্র। তো এই যে যে বিষয়টা ওনার কাছে সম্ভবত, উনার ড্রিম লাইফে মানে জিন্নাহ হাজির হইতেছিল এজ আ কামাল। তো উনার ওই যে ট্রমাটা উনি ঘটছিল উনার খিলাফত আন্দোলনের পরে, খিলাফত অ্যাবিলিশ হবার পরে, অ্যাকর্ডিং টু সালমান সাইদ, এরকম একটা ফিতনা মুহূর্তে। তো সেই ফিতনার মুহূর্তে এই যে ট্রমাটা, জিন্নাহ যখন পাকিস্তান আন্দোলন হাজির করলেন, বা আপনার পাকিস্তান প্রপোজাল হাজির করলেন, তখন তার এটা আপনার হচ্ছে ট্রমাটা রিপিট হয়, রিপিটেশন, রিপিটেশন অফ ট্রমা বলে এটাকে। তো এই যে তার রিপিটেশন অফ ট্রমা, দেন হচ্ছে গিয়া
সেটাকে আপনার ই করলাম। আমরা হোসেন আহমদ মাদানির একটা আলাপ শুনি, হোসেন আহমদ মাদানি খুব ইন্টারেস্টিং ভাবে এখানে আর্টিকুলেট করছেন যে, আমি এটাকে উর্দুর ইংলিশ ট্রান্সলেশনটা পড়তেছি। সেটা হচ্ছে, দিস ডেজ দ্য পাকিস্তান মুভমেন্ট ইজ ভেরি পপুলার অ্যামং দ্য masses if it means the establishment in the Muslim majority province of an Islamic state based on the prophetic traditions and the commandments of Islam, uh, Qisas and others, then it is a very noble cause and no Muslim will have objection to it. But the fact is that, under the present circumstance, nobody can imagine the possibility of such venture. তো এই যে উনি বলতেছেন যে পাকিস্তান আসলে তো কোনো ইসলামিক ইসলামিক কিছু হবে না, কারণ খিলাফতের মতো কিছুই হবে না। ঠিক আছে, তো এইটা ওই 8-10টা ইউরোপিয়ান নেশন স্টেট বা রিপাবলিক যেটা আছে সেটার মতোই ঘটবে আর কি। তো এটার জন্য তো মানে সম্ভব না, পাকিস্তান আন্দোলন করার দরকার নাই। তো উনার পাকিস্তান আন্দোলন এটা একটা ওনার যুক্তি ছিল, এই যুক্তিটার পিছনে উনার ওই ট্রমাটাও ছিল, কারণ এটা ওই কামালের মতো একটা রাষ্ট্র করতে যাচ্ছে জিন্নাহ, নাথিং এলস। তার মানে জিন্নাহ যে ডিফারেন্ট কিছু করতেছে না, এটা হচ্ছে তার বিশ্বাস। এবং এটাই তার মানে তার একটা হিস্ট্রিক্যাল একটা অভিজ্ঞতা আছে খিলাফত আন্দোলনের পরের, তার একটা ট্রমা আছে। তো এইগুলোর উপর ভিত্তি করে সে মূলত কামালের রাষ্ট্রের সাপেক্ষে পাকিস্তান আন্দোলনের একটা বিরোধিতা করতেছেন তার ওই ট্রমাটিক হিস্ট্রিক্যাল ট্রমাটিক এক্সপিরিয়েন্স থেকে। তো এটা গেল হচ্ছে কি আমাদের আহ হোসেন আহমদ মাদানির পজিশনটা। মানে উনি ট্রান্সলেশন, ওনার কাছে যে কেমাল ট্রান্সলেটেড হইতেছে অ্যাজ আ ট্রমা। আমি এটাই আসলে বলছি যে আজকে আলাপটার মূল আলাপটা যে তিনটা, ট্রমা, ইন্সপিরেশন এন্ড রেজিস্ট্যান্স। আমার প্রথম আলাপটা শেষ হলো এইভাবে যে ট্রান্সলেশন অফ কেমালিজম ইরার কাছে, আই মিন হোসেন আহমদ মাদানির কাছে কেমাল ট্রান্সলেটেড হইতেছে অ্যাজ আ ট্রমা। এবং কেন ট্রমা হাজির হইতেছে সেটা আমি আগে একটু আগে বলছি। অল্প একটু আরো বিস্তারিত বলার সুযোগ আছে আসলে, এখানে তো ওরকম বলার না, আমাদের টাইমও তো খুব কম, অনেক দূর যেতে হবে আমাদের। তো তারপরে আমরা যাবো আবুল মনসুর আহমেদের কাছে। তো আবুল মনসুর আহমেদের কাছে যাওয়ার আগে আমাদেরকে বেঙ্গলের কেমালিজম খুব ইন্টারেস্টিং একটা বিষয়, আমার আরেকটা লেখা আছে বা আরেকটা কাজ আছে, কলোনিয়াল বেঙ্গলের কেমালিজম, উপনিবেশিক বাংলায় কামালবাদ নিয়ে। বেঙ্গলি মুসলিম কেমালের আহ এই যে ক্ষমতা গ্রহণকে, এটা প্রথমে তো কামাল পাশাকে বাংলায় আপনার গাজী বলা হতো। ঠিক আছে, আপনার হচ্ছে গাজী কামাল পাশা। ইভেন কামাল পাশা যখন মারা গেছে তখনও মানুষ কান্না করছে। আমি আপনাকে just একটা উদাহরণ দিতে পারি। আহ, নজরুল ইসলাম যখন লিখলেন তখনও কিন্তু কামাল পাশা ক্ষমতা গ্রহণ করেন নাই। কামাল ওইখানে তুনে সে কামাল পাগলি কিয়া মায়ের ভাই, দামালে ছেলে দুরসে কামাল সামাল ভাই, সামাল ভাই, কামাল অসুরপুরে তুনে স্বর কামাল কিয়া উঠেছে ভাই। জোরসে এটা সামাল নজরুল ইসলাম সামাল যে কবিতা ভাই লিখলেন কামাল পাশা, কামাল। এটা तूने এটা মেবি कमाल किया সাকারিয়ার भाई, যুদ্ধের পরে উনি बहुत লিখছেন, कमाल, ইজমিরের तूने সাকারিয়া যুদ্ধ হতেছিল कमाल किया মেবি भाई। 1922-এর আগস্ট অথবা সেপ্টেম্বরের দিকে। তো সেই সময় উনি মূলত লিখলেন আর शाबाश কি, একটা জয়ের शाबाश একটা ই थी ছিল আর কি ওনার शाबाश तो তখন। शमशेरे তো এইটা पाठिए दिली दुश्मन शब जम भर কলকাতার एकदम शेरे। শহরগুলো, बोल শহরে देखी भाई কলকাতার बल শহরে भारे, दुनिया के डर মুসলিমরা करे কি ना পরিমাণে যে किरकिरी तेज উচ্ছ্বাস ছিল तलवारे। সেই দিন, ले এই কবিতার দিন। भाई ले। মানুষজন কবিতা এবং কামাল পাশা যখন ক্ষমতা গ্রহণ করলেন তখন কলকাতার শহরে, এটা বলতেছে নীরদ সি চৌধুরী তার অটোবায়োগ্রাফিতে, খুব বিখ্যাত একজন মানুষ, অক্সফোর্ডে ছিলেন। তো একদম খুব মানে কি বলে সাম্রাজ্য প্রীতি তার ছিল অনেক ভালো, ইংরেজ সাম্রাজ্য অনেক ভালো, খুব বিখ্যাত একজন মানুষ, আপনারা তার বইও দেখতে পারেন। কি বলে আত্মঘাতী বাঙালি, বাঙালি রমণ ইত্যাদি ইত্যাদি। তো সেইখানে তিনি বলতেছে নজরুল ইসলাম, উনি উনি দেখতে পারতেন না নজরুল ইসলামকে দুজন লোক দেখতে পারতেন না মেবি। একজন হচ্ছে গিয়ে মহিতুলাল মজুমদার, আর হচ্ছে আপনার এই ওনার নাম কি, নিয়াজ চৌধুরী। মানে খুব ঘৃণা করতেন নজরুল ইসলামকে। মানে মহিতুলাল করতেন তার হচ্ছে গিয়া কবিত্বের জায়গা থেকে, উনিও কবি ছিলেন, নজরুল ইসলাম কবি ছিল। তো নীরজ বাবু বলতেছেন যে নজরুলের কামাল পাশাকে নিয়ে গান মানুষজন আমার বাসার সামনে দিয়া, উনি কত নম্বর অর্জুন থাকতেন কলকাতাতে, মানুষজন মিছিল করতে বলে যে কামাল পাশা ক্ষমতা গেছে। কামাল যদি দেখতো এই উল্লুকটা তাকে নিয়ে কবিতা লিখছে, কামাল ওই কবিতাটা ছিঁড়ে পায়ের নিচে ফেলতো। মানে তার ঘৃণাটা প্রকাশ পাচ্ছে এখানে। এখানে তার ঘৃণাটা কতটুকু মুসলিমের প্রতি ঘৃণা, কতটুকু তার ব্যক্তিগত, এই আলাপ আমরা করবো না। তো এই যে যে কামাল পাশাকে নিয়ে যে বেঙ্গলে বিভিন্ন ধরনের রেসপন্স ঘটছে, আমরা এটা বিভিন্ন আলাপে দেখতে পাই। আপনার আমরা তৎকালীন পত্রিকাগুলো দেখতে পাই, মাসিক মোহাম্মদী দেখতে পাই। আমরা তখন হচ্ছে গিয়ে আপনার কি বলে শরীয়ত আল ইসলামে দেখতে পাই, আল ইসলামে দেখতে পাই, সওগাতে দেখতে পাই। বিভিন্ন, আমার কাছে এখন চাইলে আপনাদের অনেকগুলো পড়েও শোনানো যাবে। যেমন আমার কাছে আর্কাইভাল কিছু কাজও আছে, যেমন আমি আপনাকে বলি। একটা হইতেছে গিয়া
খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আহ একজন বলতেছেন মুসলিম জগতের নবজাগরণ স্বগতে বের হয়েছে, এটা প্রথম সংখ্যা। বলতেছেন নব্য তুরস্ক এই মুসলিম রেনেসাঁস বা নব জাগরণের অগ্রদূত। তারপরে আপনার কেউ কেউ বলতেছেন তুরস্কে কামালি সংস্কার, এটা লিখছেন হচ্ছে আব্দুল ওয়াহাব সিদ্দিকী। শরীয়তে ইসলাম সংস্কারগুলো কি কি, রোমনীদের ভোট দিতে দিতেছে, ইত্যাদি ইত্যাদি। আমরা তারপরে দেখবো ছায়াবিধি, তুরস্কের নতুন শিক্ষা পদ্ধতি, এটা নিয়ে আলাপ হইতেছে। আমরা দেখবো কামালিনা, সম্পাদক শরীয়ত ইসলামের, উনি লিখতেছেন তুরস্কের মানে কামালিনা এরকম একটা মানে সম্পাদকীয়। তো আমরা দেখবো বাংলা সাহিত্যে কামালবাদের বিভিন্ন রূপ নিয়ে আলাপ হইতেছে। আমরা দেখবো আপনার ইব্রাহিম খান লিখতেছেন কামাল পাশা নাটক, এবং তিনি দেখতেছেন কামাল পাশা নাটক যখন লিখলেন এইটা কত উচ্ছ্বাস ছিল তৎকালীন সময়ে। আমরা দেখবো কাজী আব্দুল ওদুদ, তিনি আপনার মোস্তফা কামাল সম্পর্কে কয়েকটি কথা এই প্রবন্ধে লিখতেছেন যে কামালের যে সংস্কারগুলো এটা খুবই অ্যাপ্রিসিয়েট, মানে উনি আর কি অ্যাপ্রিসিয়েট করছেন। এট দ্য সেম টাইম উনি এটাও বলতেছেন যে নজরুল ইসলাম যেটা বলছেন যে কি বলে কামাল তুনে কামাল কিয়া ভাই, সেটা উনি বলতেছেন যে এটা আসলে আমাদেরই মনের কথা। যেমন ওনার লেখা, ওই লেখাতে উনি বলছেন যে এটা মূলত আমাদেরই মানে মনের কথা আর কি। আমাদের মনের কথা নজরুল ইসলাম বলে দিচ্ছে, আমাদের আর নতুন করে বলার কিছু নাই আর কি। তো এই যে আপনার কামাল পাশাকে নিয়ে এত আলাপ হয়েছে কলোনিয়াল বেঙ্গলে, তো এইটা আমরা একটা নোক্তা দিয়ে গেলাম। কলোনিয়াল বেঙ্গলে এত আলাপ হয়েছে কামাল পাশা, তার মানে আমরা দেখতেছি কলোনিয়াল বেঙ্গলে কেমাল মানে নতুন কোনো ঘটনা না, বা আমরা জোর করে একটা মানে আনতেছি না, আরোপ করতেছি না আর কি, এখানে কোনো আরোপ মূল্যকতা নাই, এটা হিস্ট্রির ভিতরেই ছিল। তো আমাদের পরের যে আলাপটা, আমরা এখন বলবো যে ট্রান্সলেশন অফ কেমাল আইলো কিভাবে কলোনিয়াল বেঙ্গলে। কলোনিয়াল বেঙ্গলে কেমাল ট্রান্সলেটেড হলো অ্যাজ আ মুসলিম নেস আকারে, কামাল ট্রান্সলেটেড হয়েছে মুসলিম আকারে। যেমন নজরুল একটা লেখা আছে আপনার তুর্কি নারীর ঘুমটা খোলা, বা হচ্ছে গিয়ে কামাল সম্পর্কে একটা ছোট একটা প্রবন্ধ আছে, প্রবন্ধ না মানে ছোট্ট লেখা আর কি, স্বগতি নির্ভর ছিল। তুমি বলতেছেন কামাল তো আসলে ইসলামের নব রূপ দিছে, এটাই তো ইসলাম। ইসলাম জর্ণ জীর্ণ শীর্ণ হয়েছিল, সেই ইসলামের ভিতরে প্রাণ সঞ্চার করছে কামাল, এটা নজরুল ইসলামের কথা। তো যেমন সলিমুল্লাহ খান খুব সুন্দর করে বলে যে নজরুল ইসলামকে মানুষ আর্টিকুলেট করতে চায় বিভিন্ন বিভিন্ন শব্দে, বাট কেউ পারে না। আমি সলিমুল্লাহ খানের সাথে অনেকটাই না, প্রায় বলে যে পূর্ণই একমত যে নজরুল ইসলাম ছিলেন একজন কামালবাদী লেখক, নো ডাউট, একজন কেমালিস্ট। তো কি বলে, আমরা এখন দেখবো যাকে নিয়ে আলাপ করতে যাচ্ছি আমরা, আপনার আবুল মনসুর আহমেদ। সে আবুল মনসুর আহমেদও খিলাফত আন্দোলন করছিলেন। এই খিলাফত আন্দোলনকারী আবুল মনসুর আহমেদ টাকা উঠাইয়া খিলাফতে পাঠাইছে, বাড়ি বাড়ি টাকা উঠাইয়া। তার আত্মজীবনটা আপনার পাবেন। আবুল মনসুর আহমেদ খিলাফত আন্দোলনের সময় দাড়ি রেখে দিছিলেন, ঠিক আছে, মানে সে দাড়ি রেখে দিছিলেন পুরা। তো এরকম একটা অবস্থা, খিলাফত আন্দোলনে আবুল মনসুর আহমেদের অংশগ্রহণ ছিল, এট দ্য সেম টাইম হোসেন মাদানির অংশগ্রহণ ছিল, বেঙ্গলের খিলাফত কমিটিতে তারা ছিলেন। কোন পদ ছিল কিনা আই এম নট শিওর, বাট তোমরা এটার সাথে সম্পৃক্ত ছিলেন এটা আমি নিশ্চিত। আপনারা চাইলে ক্রস চেক করতে পারবেন, আর ভুল হলে অবশ্যই জানাবেন, ফেসবুকে ট্রল করেন না। তো এই হইতেছে বিষয়। তো এই যে কামাল পাশা কে আবুল মনসুর আহমেদ নিছেন খুব ইন্টারেস্টিং ভাবে, যখন পাকিস্তান রাষ্ট্র গঠন হয়ে গেল। তো পাকিস্তান রাষ্ট্র গঠন হবার পরে আপনার, তার আগে আমাদের মানে আবুল মনসুর আহমেদ পাকিস্তান আন্দোলন একটু বলা উচিত আমাদের দুই লাইনে। আবুল মনসুর আহমেদ পাকিস্তান আন্দোলন নিয়ে খুব ইন্টারেস্টিং আলাপ করছেন অ্যান্ড্রু সাটোরি, তার 2007-এর একটা বুক চ্যাপ্টার আছে, বেঙ্গলি আহ বেঙ্গলি পাকিস্তানিজম। আমি চ্যাপ্টারটার নাম সরা দেখে বলি, জাস্ট আ সেকেন্ড। এটা হচ্ছে আহ বেঙ্গলি পাকিস্তানিজম, ওই গেল, পাইছি, জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, আবুল মনসুর আহমেদ অ্যান্ড দ্য কালচারাল পলিটিক্স অফ বেঙ্গলি পাকিস্তানিজম, অ্যান্ড্রু সাটোরি, 2007 এই বই। এটা হচ্ছে আপনার দীপেশ চক্রবর্তীদের একটা এডিটেড বইয়ের একটা চ্যাপ্টার। তো দীপেশ চক্রবর্তী, রচনা মজুমদার এন্ড আদার্স, একজন ছিল নাম মনে নেই। তো এইখানে উনি বলতেছেন যে আবুল মনসুর আহমেদ পাকিস্তানকে দেখতেছেন একটা কালচারাল আজাদ, সাংস্কৃতিক আজাদি, তমুদ্দুন আজাদি, বা আপনার কি বলে কালচারাল অটোনমি জায়গা থেকে। উনি বলতেছেন যে হিন্দুদের যে কালচারাল বিষয়, এটার সাথে একজন মুসলিমের কালচারাল বিষয় মিলে না। হিন্দুদের যে কালচারাল অ্যাস্থেটিক্স, বা এটা হচ্ছে অনেকটা আর্ট ফর আর্টস সেক, আর মুসলিমদের হচ্ছে আর্টস ফর সোসাইটি সেক। উনি উদাহরণ আকারে দিতেছেন যে কি বলে, উনি বলতেছেন যে এই যে
মুসলিমদেরটা শুধু বলি। উনি বলতেছেন মুসলিম মানে ইসলাম এজ এ রিলিজিয়ন, এটা হচ্ছে অনেকটা আমরা জাস্টিস, ইকুইটি, স্ট্রাগল অ্যান্ড মার্টারডম, বা হচ্ছে কি আপনার কি বলে এই শহীদের, উনি বলছেন ইসলাম হইতেছে কি ইনসাফ, জেহাদ, শহীদের ধর্ম। যে কারণে হিন্দুদের যে কালচারাল ম্যানিফেস্টেশন সেটার সাথে ইসলামের এটা যায় না। মুসলিমদের কালচারাল ম্যানিফেস্টেশন ডিফারেন্ট। তো উনার এটা খুব ইন্টারেস্টিং। তো আমরা এটা নিয়ে এখন বিস্তারিত আলাপ করবো না। তো আরেকজন ব্যক্তি আছেন নীলেশ ঘোষ, ওনার যে বইটা বা ওনার একটা আর্টিকেল আছে খুব ইন্টারেস্টিং, ওনার পিএইচডি থিসিস ছিল এটা, এটার নাম হচ্ছে কি আপনার রিকাস্টিং দ্য রিজিয়ন, ল্যাঙ্গুয়েজ, কালচার এন্ড ইসলাম কলোনিয়াল বেঙ্গল। বা নীলেশ ঘোষের আর্টিকেলটার নাম হচ্ছে আপনার দ্য পূর্ব পাকিস্তান জিন্দাবাদ, বেঙ্গলি ভিশন অফ পাকিস্তান 1940 to 1947। তো সেইখানে নীলেশ ঘোষ দেখাইতেছেন আবুল মনসুর আহমেদ যে পাকিস্তানটা কল্পনা করতেছেন, এটা দ্য ক্রিয়েশন অফ পাক বাংলা। এই পাক বাংলাটা চলবে কিভাবে? এটা তো কালচারাল বিষয়টা বুঝলাম, আবুল মনসুর আহমেদ কালচারাল মুসলিম কালচারাল বিষয়টাকে হাজির করছেন, বাট এটা পলিটিক্যাল ফর্মটা কি হবে? এইটা যে এসে তখন আবুল মনসুর আহমেদ বলতেছেন যে কোরআনের উদারবাণী হবে পাকিস্তানের মূল মন্ত্র। কোরআনের উদারবাণী কি? উনি বলতেছেন লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন। কোরআনের উদাহরণ হচ্ছে গিয়া তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। অর্থাৎ আব্দুল মনসুর আহমেদ একটা সেকুলার ডিসকোর্স এর উপর ভিত্তি করে পাকিস্তান আন্দোলন করতেছেন, এবং একটা পাকিস্তান, একটা সেকুলার পাকিস্তান নির্মাণের তার একটা বাসনা ছিল। তো এই আবুল মনসুর আহমেদ যে সেকুলার পাকিস্তান নির্মাণের বাসনা আমাদের কাছে প্রকাশ করতেছেন, তো সেইটার সাথে কেমালের কি সম্পর্ক? কেমালের সম্পর্ক, আবুল মনসুর আহমেদ ইন্টারেস্টিং লেখা লিখতেছেন। আমরা তিনটা লেখা নিয়ে কথা বলবো আবুল মনসুর আহমেদের। সেখানে একটা লেখা হচ্ছে আপনার আহ ওনার খুব ইন্টারেস্টিং বই আছে, আপনারা দেখতে পারেন চাইলে। একটা লেখার নাম ধর্ম শাসিত রাষ্ট্র না রাষ্ট্র শাসিত ধর্ম, এটা পাকিস্তানকে নিয়ে উনি বলতেছেন। দ্বিতীয় হচ্ছে কি ইসলামী শাসনতন্ত্র কি এবং কেন। 3 নম্বর লেখাটা হচ্ছে মুসলিম জাহানের বৈশ্বিক জাতীয়তাবাদ। তো আমি শুরু করতে চাই যে মুসলিম জাহানের বৈশ্বিক জাতীয়তাবাদ দিয়ে। আবুল মনসুর আহমেদ বলতেছেন যে মুসলিম জাহানের বৈশ্বিক জাতীয়তাবাদ কেন গুরুত্বপূর্ণ। উনি দেখাইতেছেন যে কামাল পাশা তুরস্কে ইসলামকে তার রাজনৈতিক জায়গা থেকে সরাই ফেলছেন, ইসলামকে ধর্মে রূপান্তরিত করছেন। কামাল পাশা কিন্তু মানে ইসলামকে প্রাইভেট লাইফে নিয়ে গেছেন। তো উনি বলতেছেন ইসলামকে আমাদের প্রাইভেট লাইফে নিয়ে যেতে হবে, ইসলামকে রাষ্ট্রের জায়গায় আনার দরকার নাই। এটার উদাহরণ একটা উনি কামাল পাশাকে আনতেছেন। তো উনি যেমন মানে ওনার কথা থেকে একটু কোট করে বলি, আপনারা কোট করলে হয়তো বা শুনতে ভালো লাগবে আপনাদের কাছে। মুসলিম জাহানে এই অন্ধকার যুগে দুইজন জাতীয় নেতার আবির্ভাব হইল, মিশরের সাজ্জাদ পাশা এবং তুরস্কের মুস্তফা কামাল পাশা। তলোয়ারের জোরে কামাল পাশা তুরস্ক সাম্রাজ্য নয়, তুরস্ক দেশ উদ্ধার করিলেন 1923 সালে। অসহযোগ আন্দোলন, কারাবরণ ও কূটনৈতিক বিচক্ষণতা দ্বারা সাজ্জাদ পাশা মিশরের স্বাধীনতা অর্জন করেন 1924 সালে। তুরস্কের সুলতান আব্দুল হামিদ কামালের কাজে সহযোগিতা করেন নাই। কামাল পাশা সুলতান হামিদের বাদশাহী গুছাইয়া তুরস্কের রাজতন্ত্রের অবসান করেন এবং উহাতে প্রজাতন্ত্র ঘোষণা করেন। তো যদি আনকোট করি, এই যে যে রাজতন্ত্র অবসান করে খিলাফত ছড়াইয়া, উম রাজতন্ত্র বা খিলাফত আপনারা যে যেটাতে আর্টিকেল করতে স্বচ্ছন্দ বোধ করেন, তো জায়গায় প্রজাতন্ত্র করলো, উনিও চাইতেছেন একটা প্রজাতন্ত্র করার জন্য, বুঝছেন, পাকিস্তানকে একটা সেকুলার প্রজাতন্ত্র। তো উনি আরেকটা জায়গায় বলতেছেন যে এই যে পাকিস্তান রাষ্ট্রটা হইলো, পাকিস্তান রাষ্ট্র হওয়ার পরে কিন্তু পাকিস্তানের ইসলামিক রিপাবলিক হয়েছে, এটা কিন্তু সেকুলার রিপাবলিক হয় নাই। উনি বলতেছেন যে এই যে পাকিস্তান রাষ্ট্রের ইসলামিক রিপাবলিক হলো, এখানে প্রিএমবেলে দুনিয়া জাহানের আল্লাহ সর্বশক্তিমান মানা হয়েছে। ওনার কথা কোট করি, কোট, প্রিএমবেলে দুনিয়া দুনিয়া জাহানে আল্লাহ সার্বভৌমত্ব মানা হইয়াছে। পাকিস্তান রাষ্ট্র ক্ষমতাকে জনগণের কাছে আল্লাহর পবিত্র আমানত বলা হইয়াছে। পাকিস্তান সমাজে সামাজিক ইনসাফের ইসলামী মূলনীতির উপর প্রতিষ্ঠিত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বলা হইয়াছে। তো উনি বলতেছেন যে পাকিস্তানে আল্লাহর এই সভরেন্টি এটা না করলেই তো হয়, এটা দরকার তো নাই। ঠিক আছে। বা উনি উনি আবার আরেক জায়গায় বলতেছেন যে এটা এটা মানুষ মাইনেও নিত যদি ওই জায়গায় প্রপার আঞ্চলিক ই থাকতো আর কি, মানে স্বায়ত্ত শাসন থাকতো ইত্যাদি। উনার উনার আলাপটা বিস্তারিত করার সুযোগ আছে আমাদের। তো আবুল মনসুর আহমেদ পাকিস্তান আন্দোলনের ক্ষেত্রে বা পাকিস্তান রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে যে একটা সেকুলার ডেমোক্রেটিক পাকিস্তান তৈরি করতে চাইতেছেন, এটা ওনার ইন্সপিরেশন হচ্ছে কি কামাল। তার মানে কামাল আবুল মনসুর আহমেদের কাছে ট্রান্সলেটেড হইতেছে অ্যাজ আ ইন্সপিরেশন। ঠিক আছে। তো এই গেল হচ্ছে গিয়া, আমরা বেশি আলাপ করবো যেহেতু সন্ধ্যার নামাজ পড়তে হবে, আমি একটু কমাই বলতেছি আর কি। আবুল মনসুর আহমেদ আপাতত বাদ। দেন আমরা আলাপ করবো
আবুল আলা মাওদুদি, হায়দ্রাবাদের এক যুবক। তো আবুল আলা মাওদুদি আপনার পাকিস্তান রাষ্ট্রে নিয়ে ওনার পজিশন গুলো উনি তর্জমানুল কুরআন, ওনার পত্রিকা ছিল, সেখানে উনি লিখতেছিলেন অনেক আগে থাকতেই। ডোনেশন থিওরি হওয়ার আগে উনি আপনার লেখালেখি করতেছিলেন। যেমন ডোনেশন থিওরি হওয়ার আগে আপনার মুত্তাহিদা কওমিয়াত লেখা হয়েছিল আহ ওই হোসেন আহমদ মাদানির, উনি এটা ক্রিটিক করছিলেন। যেমন যেটার মেবি বাংলা ট্রান্সলেশন আপনারা পাবেন ইসলাম ও জাতীয়তাবাদ এরকম অনুবাদে, মেবি আব্দুর রহিম নামে কোনো একজন এবি পার্টির মাওলানা করছেন। তো কি বলে, তারপরে হচ্ছে কি আমরা দেখি উম, কি বলে এটাকে, আবুল সরি আবুল আলা মাওদুদির আহ পাকিস্তান সম্পর্কিত, জিন্নাহ সম্পর্কিত বা টুনেশন থিওরি সম্পর্কিত বিভিন্ন আহ আলাপ আবুল আলা মাওদুদি হোসেন আহমদ মাদানি ক্রিটিক করতেছেন যে ওনার এই ন্যাশনালিজম বিষয়টার। এট দ্য সেম টাইম আবুল আলা মাওদুদি ক্রিটিক করতেছেন মুসলিম লীগের টুনেশন থিওরি বা মুসলিম ন্যাশনালিজমের। তো উনি, আমি একটা আর্টিকেল আপনাদেরকে বা একটা লেখার কথা বলবো, সেটা হচ্ছে গিয়া বাংলাদেশের নিউ মিডিয়াতে বেশ কিছুদিন আগে আহ পথিদশা ইসলামিক বা ইসলামিক কেট বুদ্ধিজীবীরা, ইসলামিক তো না, ইসলামিক কেট বুদ্ধিজীবীরা বলতেছিলেন যে আবুল আলা মাওদুদি পাকিস্তানকে না পাকিস্তান বলছেন, হোসেন আহমদ না পাকিস্তান বলেন নাই। তো এই যে না পাকিস্তান তত্ত্বের জনক হচ্ছে আবুল আলা মাওদুদ। কথাটা একদিক দিয়ে সত্য যে না পাকিস্তান শব্দটা আবুল আলা মাওদুদি ব্যবহার করছেন, পাকিস্তানের ক্ষেত্রে ব্যবহার করছেন, কিন্তু এটা হইতেছে অনেকটা ইতিহাসের অক্ষরবাদী পাঠ, যে পাঠের ভিতর দিয়া কোনো ধরনের প্রেক্ষাপট বিহীন একটা কথা বলে দেওয়া হয়েছে। তো তারা অবশ্যই গুণীজন, তারা তো আর চোর না, সলিমুল্লাহ শব্দে বলি, তারা তো সাধু। তো তো সাধুদের তো হচ্ছে গিয়া সাধুর মতো কথা বলে তাদের বুঝাইতে হবে। তো আমি আপাতত সাধুর মতোই কথা বলবো, চোর পিটানোর কথাবার্তা বলতেছি না আপাতত। তো কি বলে, তো আবুল আলা মওদুদি পাকিস্তান রাষ্ট্রকে মুসলিম ন্যাশনালিজমের উপর ভিত্তি করে একটা ইউরোপিয়ান মডার্ন নেশনস বা রিপাবলিকের মতো রাষ্ট্র বানাইতে চান নাই। উনি একটা ইসলামিক স্টেট বানাইতে চেয়েছিলেন, এটা হচ্ছে উনার ডিজায়ার বা উনার রাজনৈতিকতা। তো এই কারণে উনি জিন্নার রাষ্ট্রটা নিয়ে বা জিন্নার যে রাষ্ট্র বাসনা সেটা নিয়ে উনি বারবার ক্রিটিক করতেছিলেন। তো এইখানে বলে রাখা দরকার, জিন্নার একটা ইন্টারেস্টিং লাইন আছে আপনাদের সাথে শেয়ার করতে চাইছি, সেটা হচ্ছে পাকিস্তান নিয়ে জিন্নাকে মেবি এই জামাত ইসলামের কোন একটা প্রোগ্রামে বা জামাত ইসলামের কোন একজন সদস্য কোশ্চেন করছিল যে পাকিস্তানের এটা কি হবে, স্টেট ফরমেশন হবে, এটার ধারাটা কিরকম হবে। দেন সেই জায়গাতে জিন্না খুব একটা স্মার্ট উত্তর দিচ্ছে, আমি খুব ইমপ্রেস তার এই উত্তর দেওয়াতে। সে বলছেন, আমি আপনাকে জাস্ট অ্যান্সারটা শোনাই। সে বলতেছে যে পাকিস্তান রাষ্ট্রের শাসনতন্ত্র কি হবে, এরকম কোশ্চেন অ্যান্সার বলতেছেন, I seek to secure the land for the mosque. Once that land belongs to us, then we can decide on how to build a mosque. বাংলা যদি আমরা মোটামুটি শাব্দিক ভাবে করি, সেটা হচ্ছে কি আমি মূলত একটা মসজিদের জায়গা জমি বা মানে ভূমি নিশ্চিত করার জন্য আন্দোলন করতেছি। দেন আমরা ভূমি পাইয়া গেলে দেন আমরা ডিসাইড করব আমরা মসজিদটা কেমন নির্মাণ করছি, নাকি দুই তলা মসজিদ করব, না পাঁচতলা, সেটা কি টিনের চালে করব, না হচ্ছে কি আমরা সালাফি মসজিদের মতো খালি এসি তে ভরে ফেলবো, কি করবো সেটা আমরা ডিসাইড করবো, সেটা পরে গেল। যেহেতু পাকিস্তান রাষ্ট্র হওয়ার আগে রাষ্ট্রের ধরনটা কি হবে এটা নিয়ে ওরকম কোনো আলাপ ছিল না। উলেমারা বলতেছিল আমরা একটা ইসলামিক স্টেট বানাবো, সারিয়া থাকবে। আবার বেঙ্গলের লোকজন বলতেছে একটা, যেমন আবুল ইসলামের কোরআনের উদারবাণী, একটা সেকুলার স্টেট হবে, কামালের মতো স্টেট হবে। তো পাকিস্তান রাষ্ট্র হবার পরে আপনার কি বলে পাকিস্তানের কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি যেটা হইলো, সংবিধান সভা, সেটাতে দীর্ঘ বিতর্ক চলে, যেমন 48 থেকে 56 অব্দি। বাংলাদেশের কেউ কেউ বলে বা কিছু কিছু কি বলে বুদ্ধিজীবী আছেন, তারা বলে থাকেন, ইভেন আবুল হাসান আহমেদ বলছেন যে ভারত কত তাড়াতাড়ি সংবিধান বানাইছে, বাংলাদেশ উইদিন ইয়ার সংবিধান দিয়ে দিয়েছে, পাকিস্তান 9 বছর লাগছে এটা সংবিধান দিতে পারে নাই। কিন্তু তারা জানেন না যে পাকিস্তান রাষ্ট্রে সংবিধান সভা যে কত হইছে, একটা রাষ্ট্র সংবিধান সভা হওয়া ছাড়া
তার সংবিধান হবে বা তার শাসনতন্ত্র হবে, তার গঠনতন্ত্র হবে, এটা তো মানে ভাবাই যায় না। বাংলাদেশে আসলে ওটা হয়েছে কোন ধরনের শাসনতন্ত্র বা হচ্ছে কি আপনার কি বলে মানে গঠনতন্ত্র যে কমিশন সেটা হয় নাই। কোনো সংবিধান সভা হয় নাই, কোনো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি না হয়ে তারা একটা শাসনতন্ত্র বানিয়ে দিছে। তো এই জন্য অনেকে বলেন আর কি, তো এটা আসলে এক ধরনের, তারা নিজেরাও জানে না তারা কতটা মানে হাসির পাত্র হয়েছেন আর কি, কোন মানে বুঝবান ব্যক্তিদের কাছে। তো আবুল মনসুর আহমেদ, সরি, আবুল আলা মওদুদি উনি বলতেছেন যে পাকিস্তান রাষ্ট্র, পাকিস্তান হবে তখনই যখন সভরেন্টি অফ আল্লাহ, ওনার যে হাকিমিয়া, উনি যেটা বলেন হাকিমিয়া, এইটা থাকবে রাষ্ট্রে, এটা পপুলার সভরেন্টিটা থাকবে না, হাকিমিয়াটা থাকবে। দেন উনি বলছে এইটা হলে পাকিস্তান পাকিস্তান হবে, দেন পাকিস্তান হবে না। যেরকম অনেক ইসলামিকের সাধুরা বলতেছিল, যাদের কথা একটু আগে বললাম, সেই সাধুরা আপনাদেরকে ওই একই লেখা, যে লেখা থেকে সাধুরা বলতেছে আমি সেই লেখা থেকে আপনাদেরকে বলতেছি, সেই লেখা থেকে যে জিনিসটা ওনারা বলেন নাই সেই জিনিসটা আমি আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে আহ যদি আমাকে একটু সুযোগ দেন, জাস্ট একটা পেপার বের করবো। ইয়েস, তারা বলতেছেন যে মানে যে আপনার না পাকিস্তান তো মদুদি দিছে, আহ মাদানিও দিছে, দুজনে পাকিস্তানি বিরোধী, আহ শুধু শুধু ই করার তো কিছু নাই, এক করে ফেলছে। তো তাদের উদ্দেশ্যে আমি বলি, তারা এই লাইনটা হয়তো বা পড়তে ভুলে গেছিল, বা হয়তো বা এইটা করতে যায় সেটা তারা আইএলটিএস এর 8 নাম্বার যে উঠেছে ওইটা কাজে লাগাতে পারেন নাই। সেটা হচ্ছে দ্য কোশ্চেন হুইচ ইজ অফ ফরমেস্ট সিগনিফিকেন্স টু মি ইজ ওয়েদার in this Pakistan, the system of government will based on sovereignty of God or as per the Western democratic principle. The Western democratic principle, the sovereignty of people question. In this case of the former, it would certainly be Pakistan. Otherwise, it will be na Pakistan, land of impure. মানে সভরেন্টি অফ আল্লাহ, আল্লাহর ডিভাইন সভরেন্টি বা হাকিমিয়া যদি পাকিস্তান রাষ্ট্রে থাকে তাহলে পরে হচ্ছে গিয়া এইটা পাকিস্তান হবে, আর যদি এটা না হয় তাহলে এটা পাকিস্তান তো হবে না, এটা না পাকিস্তান হবে। তুমি সরাসরি বলতেছেন এটা আবুল আল্লাহ মওদুদি, কিন্তু আমাদের ইসলামিকের সেই সকল বুদ্ধিজীবীরা এটা হয়তো বা খেয়াল করেন নাই, বা হয়তো বা কোর্স করাইতে গেছিলেন কোন ইংরেজির, এই কারণে খেয়াল করেন নাই। তো যাই হোক, সেটা তাদের রুজি রুটির ব্যাপার। তো আমরা আর করবো অন্যটাতে, সেটা হচ্ছে পাকিস্তান রাষ্ট্র নিয়ে যে মওদুদি কথাটা বললেন, ওই যে না পাকিস্তান হয়ে যাবে, এটা কোনটার কথা বলতেছেন আবুল আল্লাহ মওদুদি? আবুল আল্লাহ মওদুদি বলতেছেন পরের আলাপে, বলতেছেন যে এই যে যে পাকিস্তান যদি এটা না থাকে তাহলে পাকিস্তান কি হবে, উনি বলতেছেন যে এটা কামাল পাশার যেরকম রাষ্ট্র বানাইছে সেরকম হবে। এরকম এটা আছে, আমি আপনাকে জাস্ট আলী ওসমান কাসিমের একটা ইন্টারেস্টিং আর্টিকেল আছে, যে আর্টিকেল থেকে মূলত সে সকল মহাজনেরা বলতেছিল, আপনারা চলে দেখতে পারেন, বা এটা বইও আছে মুসলিম এগেন্স্ট মুসলিম লীগ, সেখানেও আপনারা চাই দেখতে পারেন, 3 নম্বর চ্যাপ্টার। ওইখানে মূলত বলা হইতেছে যে ওই নামটা বলে দিচ্ছি এই চ্যাপ্টারটার, ডিফারেন্সিয়েটিং বিটুইন পাকিস্তান এন্ড না পাকিস্তান, আবুল আলা মওদুদি ক্রিটিক অফ মুসলিম লীগ এন্ড মোহাম্মদ আলী জিন্নাহ। আলী ওসমান কাসিম উনি আপনার লাহোর লাহোর ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের হচ্ছে গিয়ে পড়ায়। উনি একজন আহলে কোরআন ফ্যামিলির ছেলে, উনি পাকিস্তানকে একটা সেকুলার রিপাবলিক পাকিস্তান চায়, উনি খুবই ফেমাস পাকিস্তানে। আপনার পাকিস্তানের সেকুলার সোসাইটিতে তার খুব নাম ডাক আছে, তাকে ভালো করে আমি চিনি। তো এই যে আবুল আলা মওদুদি কামালের মতো রাষ্ট্র এইটার বিরোধিতা করতেছেন, এটা হওয়া যাবে না, এবং এই কারণে উনি মুসলিম লীগের বিরোধিতা করতেছেন। মুসলিম লীগের যে রাষ্ট্র বাসনা সেটা যে আসলে মানে শুধু মুসলিম ল্যান্ড হবে কিন্তু ইসলামিক স্টেট হবে না, সারিয়া থাকবে না, ডিভাইন সভরেন্টি থাকবে না, এর মতো অবস্থাতে কামালের মতো একটা রাষ্ট্র যদি আমরা বানাই তাহলে সেটা আলাদা হইলো কি কামালের থেকে? এই হচ্ছে ওনার কথা। কারণ উনি অনেক জায়গাতে বলতেছেন আমি আসলে মুসলিম লীগের বিরোধিতা করতেছি এই কারণে না যে মুসলিম লীগ হয়ে গেছে কি বলে, মানে ওরা আসলে রিলিজিয়াস না, মানে মোহাম্মদ আলী জিন্নাহ নামাজ কালাম কম করে এই কারণে আমি তার বিরোধিতা করছি, এরকমটা না, যেরকম আমরা কিন্তু মাদানি করতেছি। তো উনি বলতেছেন এটা কামালের মতো রাষ্ট্র হবে একটা, ঠিক আছে, বেসড অন কি বলে সাম্য মানবিক মর্যাদা, এরকম একটা কেমালিস্ট সেকুলার রিপাবলিক বানানোর তো বিরোধিতা আবুল আলা মওদুদি করতেছেন উনি। তো আবুল আলা মওদুদির এইটা আমরা এখান থেকে আমরা পাই যে আবুল আলা মওদুদি মূলত বিরোধিতা করতেছেন একটা প্রতিরোধ করার জন্য। কি প্রতিরোধ, এটা খুব ইন্টারেস্টিং। আলাপটা কোশ্চেন হচ্ছে কি আপনার হুমায়ুন ইফতেদার। হুমায়ুন ইফতেদার হচ্ছে কি আবুল আলা মওদুদির উপর 4টা দারুণ আর্টিকেল লিখছেন। বাংলাদেশে মাওদুদি গবেষক নামে কেউ কেউ আছেন, যারা হইতেছে গিয়ে আপনার মানে
বইলা ওঠেন যে মাহদুদি এটা করছে ওইটা করছে, মাহদুদি রাষ্ট্র ঠিক নাই, হ্যান নাই, ত্যান নাই, ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত শিশু সুলভ ব্যক্তিদেরকে পাঠ না করে আমরা কিছু মানে একাডেমিয়াতে কাজ হয়েছে, এট দ্য সেম টাইম পপুলার রাইটিংসও যাদের কাজ টাজ হয়েছে, আমি দুইজন ব্যক্তি আলাদা করবো। এক হচ্ছে গিয়ে আপনার তিনজন ব্যক্তি। এক হচ্ছে হুমায়ুন ইকতেদার, হোসাম আল আজমি, দুই তরিকুল, তিন তরিকুল হুদা। এই তিনজনই মাহদুদি নিয়ে কাজ করছেন, তিনজনের লেখা আছে মাহদুদি নিয়ে। তো হুমায়ুন ইকতেদারের লেখা, আজমির লেখা কিন্তু তরিকুল হুদার লেখা পাশাপাশি টাইমে। তো 2020-21 এই টাইমটাতেই আপনার হুমায়ুন ইকতেদার মূলত কি বলে ইরাকি নিয়ে যখন কাজটা করলেন, মাহদুদি নিয়ে কাজ করলেন, উনি যখন দেখাইতেছেন তার যে ইন্টারেস্টিং আর্টিকেল, আপনারাও চাইলে দেখতে পারেন। এটা হচ্ছে আপনার ডিভাইন সভরেনিটি, মরালিটি এন্ড দ্য স্টেট, মাহদুদি এন্ড হিজ ইনফ্লুয়েন্স। তো সেখানে উনি বলতেছেন যে মাহদুদি বলতে রিজেক্ট করতেছেন, কি রিজেক্ট করতেছেন, উনি বলছেন মাহদুদি রিজেক্ট করতেছেন কলোনিয়াল এপিস্টেমোলজিক্যাল ফ্রেমওয়ার্ক। কলোনিয়াল এপিস্টেমোলজিক্যাল ফ্রেমওয়ার্কটা কি? তো এইটার জন্য আমরা একটু মাহমুদ নামদানির কাছে যাই। তো আপনার কি বলে পোস্ট কলোনিয়াল থিওরিস্ট মাহমুদ নামদানি আমাদেরকে জানাইতেছেন যে কন্টেম্পোরারি মডার্ন পলিটিক্যাল ইসলাম ডেভেলপ অ্যাজ দ্য রেসপন্স টু কলোনিয়ালিজম. Colonialism posed a double challenge, external and internal: the challenge of the foreign domination and of the need of the internal reform and address of weakness exposed by the external aggression. বাংলা যদি করি মাহমুদ নামদানি কথায়, আপনারা ভালো অনুবাদ করতে পারবেন আমার থেকে, কলোনিয়ালিজম মূলত ভেতর বাইরে উভয় ধরনের একটা সংকট তৈরি করে দিচ্ছে, বুঝছেন আমাদেরকে। তো কামালও তো আপনার অ্যান্টি কলোনিয়াল লড়াই করার ভিতর দিয়ে আসছে, গ্রিকদের এগেনস্টে উপনিবেশ বিরোধী সংগ্রাম করার ভিতর দিয়ে আসছে, কিন্তু কামাল রাষ্ট্রটা বানাইলো কি? তো আপনার তার মানে আধুনিক যে রাষ্ট্র, এটার একটা উপনিবেশিকতার দাগ, কলোনির মানে উপনিবেশিকতার দাগটা আছে আধুনিক রাষ্ট্রের ভিতর। তো মাধুদি বলতেছেন যে এই যে যে দাগটা, এই দাগটাকে আমরা মুছে ফেলতে চাই, এই দাগটা আমরা নিয়ে আমরা এই দাগ বেরাবো না, আমরা কেন কুল হারা কলম কিনে হব, আমরা কেন হচ্ছে গিয়া অন্যের দাগ নিয়ে বেড়াবো। তো উনি বলতেছেন যে আমরা আমাদের মতো, উনি এইখানে মাওদুদি মূলত এই মাদানি এবং হচ্ছে মানসুর, এই দুইটাকে বলতেছে ভাই তুমি কেন ট্রমাটাইজ হয়ে আছো। আরেকজনটা বলছে তুমি এত উচ্ছ্বাস হয়েছো কেন, তুমি এত বেশি হতাশ কেন, তুমি এত বেশি উচ্ছ্বাসিত কেন, দরকারটা কি? আসো না, নিজের মতো বানাই, নিজেদের আঙ্গিক রাষ্ট্রটা বানাই। নিজেদের আঙ্গিক কি? মুসলিম বিং বা মুসলিম পলিটিক্যাল সাবজেক্টের উপর ভিত্তি করে, যেরকম সালমান সাইদ আমাদেরকে দেখাইতেছেন যে পাকিস্তান আন্দোলনটা হয়েছে মূলত আপনার কি বলে কেমালিজমের এগেনস্টে, অ্যাজ আ মদিনা আকারে হাজির হয়েছে। ঠিক আছে, মানে পাকিস্তান অ্যান্টিথিসিস অফ কেমালিজম, কামাল যে রাষ্ট্রটা বানাইছে এটা অ্যান্টিথিসিস হচ্ছে গিয়ে পাকিস্তান। তো ইন্টারেস্টিং বিষয়, সাইদের এত গুণগান করলাম, একটু সাইদের বদনামও করি। তো বদনাম না ঠিক, মানে একটু সংযোজন সাইদের সাথে, বা একটু সাইদের কথাকে একটু রিআর্টিকুলেট করা। সেটা হচ্ছে সাইদ তার ওই ফান্ডামেন্টাল ফিয়ারের 4 নম্বর চ্যাপ্টারে খোমিনিকে নিয়ে আলোচনা করছেন, ইসলামিজম এন্ড খোমিনি। তো খোমিনি আলাপ করতে গিয়ে উনি বলতেছেন যে কামালবাদের বা কেমালিজমের উদয় বিন্দু যদি হয় কামাল, তাহলে পরে কেমালিজমের পতন বিন্দু হচ্ছে খোমিনি। এর আগে যারা আসছে যেমন আলী শরিয়তি, কি বলে, আমার নাম বলতেছি, ওর নাম কি, কি কি যেন আব্দু আছে না, প্যান ইসলামিজম করতো, যাই হোক। আর আলী শরিয়তি, এরা প্রত্যেকে অ্যাপোলজি মানে অ্যাপোলজিটিক ডিসকোর্সটা মেনটেন করে, ওরা কেউ হেজিমনিক হয়ে উঠতে পারে নাই ওভার কেমালিজম। তো খমিনি হইতেছে অনলি ওয়ান, যে আপনার কেমালিজমের এগেনস্টে কি হইতে উঠছে, মানে কি হেজিমনিক হয়ে উঠতে পারছে, কারণ খমিনি ওয়েস্টের সাথে কোনো ধরনের ডিল করতে যায় না, কোনো ধরনের বুঝাইতে যায় না যে আমাদের ইসলামিক ডেমোক্রেসি আছে একটা, বা ইসলাম ও বিজ্ঞানসম্মত, বা ইসলামের ওইটা আছে ওইটা আছে, এরকম কোন ধরনের অ্যাপোলজেটিক ডিসকোর্স, এটা হচ্ছে সাইদের মন্তব্য। তো খমিনি হচ্ছে গিয়া ওয়েস্টকে রীতিমতো রিজেক্ট করছে, এই রিজেক্ট করতে পারে খমিনির শক্তিমত্তা। আর মাউদুদি বা শারিয়াতি বা কিজন আব্দুহ তার শক্তিমত্তা না, এটা অ্যাপোলজেটিক। আমি আসলে এই ক্ষেত্রে একটু দ্বিমত করবো, শেষ করে দিচ্ছি জাস্ট সেকেন্ড স্যার। সেটা হচ্ছে মাউদুদি মানে মানে কামালবাদের উদয় বিন্দু যদি কামাল হয়, পতন বিন্দু যদি হচ্ছে গিয়ে আপনার খমিনি হয়। আমার কোশ্চেন সাইদের কাছে, আমার কোশ্চেন সেটা হচ্ছে এই যে পতন যে ঘটলো, মানে এইটা মানে পতন তো একদিনে ঘটে না। আমরা পতন ঘটার জন্য বিভিন্ন প্রতিরোধ দরকার পড়ে। আমি মূলত মাউদুদিকে এখানে প্রতিরোধ জায়গাটা থেকে দেখতেছি। মাউদুদি হচ্ছে গিয়ে ওই যে পাকিস্তান রাষ্ট্র, যেখানে কেমালিজমকে রাষ্ট্রের জায়গা থেকে নাই করে দিচ্ছে। রাষ্ট্রের জায়গা থেকে কিভাবে? সভরেন্টি অফ আল্লাহ পাকিস্তান 56 সালে কনস্টিটিউশনে আপনার বিয়ে হয়েছে, সারিয়া কোড হয়েছে, ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান হয়েছে। এখন আপনি বলতে পারেন যে ভাই রাষ্ট্রের, আধুনিক রাষ্ট্রের সার্বভৌমত্ব আল্লাহর কইলেই কি এটা আল্লাহর হয়ে যায়?
বা হাল্লাক তো এটা কইছে ওইটা কইছে। তো আমরা এটা আরো বিস্তারিত আলাপ সুযোগ আছে যে হচ্ছে কি কেন পাকিস্তান ইসলামিক রিপাবলিকই, হ্যাঁ এটা মানে এটা আধুনিক ইসলামিক রাষ্ট্র, এটা এটা আধুনিক নেচার আছে। তো এই আধুনিকটা কি ইউরোপিয়ান 8-10টা নেশন স্টেট বা রিপাবলিকের মতো না, এরকমটা না। এইটা আর্টিকুলেট করছেন তরিকুল হুদা তার রাষ্ট্রের সার্বভৌমত্ব তুমি কাকে তোমার আর্টিকেলে। তো আপনার, তো আমি যেটা বললাম, আরেকজন হচ্ছে ওসামা আল আজমি। ওসামা আল আজমি দেখাইতেছেন যে এই মাওদুদি যে হাকিমিয়ার কথা বলতেছেন বা ডিফেন্স সভরেন্টির কথা বলতেছেন, এটা আসলে মাওদুদি মানে আসমান থেকে নাযিল করেনি নতুন কোনো কথা। এটা মানে ইসলামের ডিসকাসিভ ট্রেডিশনের ভিতরেই ছিল, এটা ইসলামের তুরাসের ভিতরেই ছিল। এবং প্রি মডার্ন টাইমের উনি স্কলার যে আলাপগুলো আনছেন উনি দেখাইতেছেন যে এটা কিভাবে ছিল। দেন মাওদুদির পরে এটা রিসিভ করছেন কারা কারা, এই যেরকম উনি আনছেন হচ্ছে কি আপনার কুতুব এন্ড নাদভি। নর্মালি আমাদের এগেনস্টে মাওদুদির এগেনস্টে ব্যবহার করা হয় নদভীকে, যেমন অনেক আহ, মানে কি বলে যে গবেষক আছেন মাওদুদি গবেষক বাংলাদেশে, যারা নাদভির কিছু আলাপিন এসে শিশুল্লাহ আলামিন এসে মাওদুদি বিরোধিতা করেন। তো তারা এখানে ওসামা রাজভী বলতেছেন যে নাদভিরও সভরেন্টি আছে, নাদভিও সভরেন্টি লেস না। কিন্তু নাদভি কি করছে, ওনাদের কথা হইতেছে মানে আমাদের ওসামা রাজভীর কথা হইতেছে আমাদের, বললাম এই অর্থে মানে আমি তার এই কাজটাকে ওন করতেছি এই জন্য আমাদের বলছি, ওসামা রাজভীর সাথে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নাই, যাই হোক। তো আপনার কি বলে আহ আপনাকে আমি জাস্ট বলি, উনি বলতেছেন যে আহ নদভী মূলত মওদুদি ক্রিটিক করতেছে ওভার পলিটিসাইজেশনের, ঠিক আছে, এবং বলতেছেন যে তুমি অধিক গুরুত্ব দিতেছো মাওদুদিজ ওভার এমফাসাইসিস অফ দ্য পলিটিক্যাল এন্ড দ্য আন্ডার এমফাসাইসিস অফ দ্য স্পিরিচুয়াল ক্যাটাগরি। তো এইগুলো আপনার হইতেই পারে, মানে এগুলো কোনো আহামরি কোনো ক্রিটিক নাকি যে মাহদুদি হচ্ছে কি নামাজ কালামের কম গুরুত্ব দিতেছে, সুফি তত্ত্বের কম গুরুত্ব, পাওয়ারকে বেশি গুরুত্ব দিতেছে, এগুলো কোনো ক্রিটিকই না। এইটা তো মাহদুদির মূল প্রপোজাল নাই হয়ে যায় না। তো এই যে মাহদুদি কামালের মতো একটা রাষ্ট্র চাইলো না, এইটা হচ্ছে মাহদুদির প্রতিরোধ কামালের এগেনস্টে। মানে মাহদুদি যখন কামালকে দেখলো তখন মাহদুদি হোসেন আহমদ মাদানির মতো ট্রমাটিক হয়ে যায় না এটা। উনিও জানতো যে এই আধুনিক শিক্ষিত যারা মানুষ আছে এরা দিন শেষে একটা ওই একটা সেকুলার রিপাবলিক করার ট্রাই করবে, উনিও জানতো এটা, কিন্তু উনি ট্রমাটিক হয় না, উনি ভয় পায় নাই, ঠিক আছে। আর হচ্ছে গিয়া উনি ওই মানে বিগড়ে যায় নাই আবুল মনসুরের মতো ঠিক আছে, ইন্সপায়ার্ড হয়ে সেটা ওদেরকে ফলো করা শুরু করে নাই। উনি নিজে সত্তার জায়গা থেকে, আমি এখানে মাওদুদি গুণগান করতেছি না, কিন্তু মাওদুদি এটা হয়েছে, এটা ফ্যাক্ট। এবং এই ফ্যাক্টকে বলতে হবে, এটার ভিতরে যদি গুণগান করা হয় অবশ্যই গুণগান, কিছু করার নাই এখানে। তো এইটা হইতেছে মাওদুদির মানে পয়েন্ট, যে আমি মানে এখানে প্রতিরোধ করব। এবং সে প্রতিরোধটা সে করছে পাকিস্তান রাষ্ট্রে, সে পাকিস্তান রাষ্ট্রে সেই প্রতিরোধটা করছে, যার ফলে আমরা দেখবো 56 কনস্টিটিউশনে। এবং আপনার এবং মাওদুদির সাথে আমি আসলে মাওদুদি একা গুরুত্ব দিতে পেরেছি, এখানে আরো দু একজনের নাম বলা উচিত আমাদের। আপনার সাব্বির আহমদ ওসমানী, মৌলানা আতাহার আলী, এনারা হচ্ছে ট্রাডিশনাল ইসলামিজমের পাইওনিয়ার বলা যায়। তো থানভী ধারার উলেমা, ইনারা একসাথে মিলে পাকিস্তানে 22 দফা দেন 1950 সালের সাংবিধানিক সভাতে, আপনার সংবিধান সভাতে। সেখানে হচ্ছে কি আপনার ওনারা একসাথে এই মানে 56 সালে কনস্টিটিউশনটা মানে অ্যাপ্রুভ করেন, যেটার প্রধান ফাদার আকার ছিল নিজাম ইসলাম। আমরা আজকাল হয়তো নিজাম ইসলাম সম্পর্কে নাও জানতে পারি। নিজাম ইসলাম ছিল উলেমাদের দল, যারা একসাথে মুসলিম লীগের এগেনস্টে, মানে যারা মুসলিম লীগের সাথে লড়াই করছেন, ওই যে ভাসানী সরওয়ার্দী শেরে বাংলার সাথে একসাথে ঐক্য করে। তৎকালীন ফিগার, প্রধান ফিগার ছিলেন মৌলানা আতার আলী, কিশোরগঞ্জের মানুষ। এই ব্যক্তি 17ই নাকি 18ই ডিসেম্বর অব্দি কিশোরগঞ্জ যুদ্ধ করছেন মুক্তি বাহিনীর এগেনস্টে। তবে কেউ কেউ আজকাল সকল আলেমকে মুক্তিযোদ্ধা বলে দাবি করে, মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম বলতে মানে সকল উলেমাই মুক্তিযোদ্ধা এরকম দাবি করেন। তো সেটার একটা হিস্ট্রিক্যাল এভিডেন্স আমরা পাই যে সকলে মুক্তিযোদ্ধা না, কারণ উনি তো একটা যুদ্ধ করেন নাই, ওনার আন্ডারে তো কেউ কেউ তো ছিল, তাই না? তো এইটা একটু আমাদের হিস্ট্রিক্যাল এভিডেন্সের ক্ষেত্রে আমরা যেন হচ্ছে গদগদ না হয়ে যায় কোনো এক ফরাসি দেশে আশ্রয় পাওয়া ব্যক্তির দ্বারা। তো আজকের আলাপের যেটা সারমর্ম আমি করবো আর কি, সেটা হচ্ছে গিয়ে কেমালিজম অ্যাজ আ আপনার হেজিমনিক পলিটিক্যাল ডিসকোর্স মুসলিম ভূখণ্ডগুলোতে যে প্রভাব বিস্তার করতেছিল সেই সময়, তা আমাদের মানে কলোনিয়াল ইন্ডিয়াতে মুসলিম পলিটিক্যাল থটের ভিতরে এই তিনজন ব্যক্তির ভিতরে আমরা দেখতে পেতেছি যে মানে একটা ট্রমাটিক একটা ধারা
আর একটা দেখতে পাইতেছি একটা ইন্সপায়ার্ড একটা ধারা, তার মানে একটা হিউম্যানিজম কিন্তু স্টিল আছে। যদি ইন্সপায়ার্ড ধারা, তার মানে তার বংশ আছে, ট্রমাটিক ধারাও আছে, এট দ্য সেম টাইম একটা রেজিস্ট্যান্সের একটা ধারা, মার্চ, এটা আমি দেখতে লেফট পাইতেছি। রাইট তো লেফট, সেটা হয়তো বা এখনো চলমান আছে, আমি হয়তো বা রাইট লেফট। কি বলে ওই ওই খেপেছে লাইট বাবলি দিয়ে খুঁজলে মায়ের পাইলেও কামাল পাইতে পারি। ছেলে কামাল ভাই। সাদাকাল্লাহুল অসুর আলিউল তুলে আযীম। শোর উঠেছে জোরসে সামাল সামাল তাই কামাল। तूने कमाल किया भाई, हो कमाल, तूने कमाल किया भाई।